সত্যি করে বলো তো মা, তুমি বাবাকে ভালোবাসতে না শুভ্র আঙ্কেলকে? মেয়ের কথায় রান্নার হাতটা থেমে গেল বেলির। এই প্রথম হয়তো কেউ তাকে এই প্রশ্নটা করল। বলা যায় তার জীবনের সবথেকে কঠিন প্রশ্ন এটা। অনেকগুলো দিন পর আবার তার ভালোবাসার কথা মনে করিয়ে দিল মায়া। বেলিকে চুপ থাকতে দেখে মায়া পুনরায় প্রশ্ন করে উঠল। কি হলো মা, বলো? মেয়ের কণ্ঠে বেলির ধ্যান ভাঙল। থেমে যাওয়া রান্নার হাতটা আবার সচল হলো। মৃদু গম্ভীর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, এসব কথা তোর না জানলেও হবে। না, হবে না। প্লিজ মা, বলো না। তোর কি মনে হয় ভালোবাসা এখনো অবশিষ্ট আছে? আর যেখানে ভালোবাসাই অবশিষ্ট নেই সেখানে সেই ভালোবাসার মানুষের সম্পর্কে তোকে কি বলবো? তুমি শুভ্র আঙ্কেলকে ভালোবাসতে, তাই না? মায়ার কথায় বেলি পুনরায় থমকাল। বুকের ভেতর যেন মোচড় দিয়ে উঠল। ভালোবাসা কি ভয়ানক একটা শব্দ! বেলি চুলোর আঁচটা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, আমি অতীতকে ভুলে গিয়েছি রে মা। আমাকে কেউ ভালোবাসা দেয়নি। না শুভ্র ভাই, না তোর বাবা। সেজন্য আমি দুটো মানুষকেই ভুলে গেছি। বাবাকে তো তুমি কখনো ভালবাসনি মা, তাহলে ভুলবে কি? কিন্তু আমি জানি তুমি শুভ্র আঙ্কেলকে ভালোবাসতে। আর এখনো বাসো বলে আমার মনে হয়। মায়ার কথায় বেলি কিঞ্চিত হেসে বলল, অন্যের স্বামীকে নিয়ে নিজের ভালোবাসার কথা বলতে এখন আমার বিবেকে বাধে। কেন আমায় অস্বস্তিতে ফেলছিস? তাকে নিয়ে ভাবা যে এখন পাপ আমার জন্য। আমায় তোমার ভালোবাসার গল্প শোনাবে মা, প্লিজ। মেয়ের কথায় বেলি তুমুল আপত্তি জানিয়ে বলল, একদমই না। যে কষ্ট আমি নিজের মাঝে লুকিয়ে রেখেছি তা আমি কখনো প্রকাশ করতে চাই না। কেন আমায় কষ্ট দিতে চাইছিস? যে ভালোবাসা থেকে আমি শুধু কষ্টই পেয়েছি সেই যন্ত্রণাগুলোর কথা আবার কেন মনে করে দিতে চাইছিস আমায়? বেশ আছি আমি। সেই অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর কথা না হয় নাই বা মনে করিয়ে দিলি। মায়া এগিয়ে এসে পিছন থেকে বেলির গলা জড়িয়ে ধরল। গালে একটা চুমু খেয়ে বলল, আমি তো জানি মা যে তুমি তোমার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারোনি। নিজে নিজেই গুমরে মতারা চিহ্ন রেছে। কিন্তু এবার না হয় একটু প্রকাশ করলে নিজের কষ্টগুলো। দেখবে হালকা লাগবে। এমনিতেও আমি ছাড়া তোমার আর কেই বা আছে যার কাছে প্রকাশ করতে? আমরা দুজনেই তো শুধু দুজনের জন্য আছি। আর তো কেউ নেই মা আমাদের জন্য। আমরাই না হয় আমাদের দুঃখগুলো ভাগ করে নিলাম। তুমি যেমন আমার কষ্টগুলো ভাগ করে নিয়ে সেগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করো, আমিও ঠিক সেই চেষ্টাটাই করতে চাইছি। বেলির দুচোখ অশ্রুতে ভরে উঠল। সত্যি তো তাদের আর কেউ নেই, বড্ড একা তারা। নিজেদের সুখ দুঃখগুলো ভাগ করার মতন তৃতীয় কোন মানুষ আর পায় না তারা। বেলি ছোটবেলায় পরিবারের ভালোবাসা পেয়েছে। মায়ের আদর না পেলেও মাথার উপর মা সম বড় বোনের আদর পেয়েছে, বাবার ছায়া পেয়েছে। কিন্তু মায়ার নিজের বাবার মুখটা দেখার সৌভাগ্যও হয়ে ওঠেনি। না, বেলি কখনো দেখাতে চেয়েছে। সে মানুষটা তো কখনো একবার খোঁজ নেয়নি নিজের মেয়ের সম্বন্ধে। সে তো সুখে শান্তিতে অন্যজনের সাথে সংসার করছে। সেই যে কবে বেলি এক কাপড়ে তার স্বামীর ঘর ছেড়েছিল আর ফেরা হয়নি। সেই থেকে তো শুরু হলো একা পথ চলা। বেলিকে চুপ করে থাকতে দেখে মায়া পুনরায় বলে উঠল, কি হলো মা, শোনাবে না গল্প? বেশ, শোনাবো তোকে। এখন না, রাতে ছাদে গিয়ে শোনাবো। এই আধার জীবনের গল্প তোকে ঘোর আধারের মাঝেই শোনাবো। তোকে তোর মায়ের পাতারা চিহ্ন গোলামির গল্প শোনাবো। শোনাবো তোকে এক অকাল বৈশাখের তাণ্ডবের গল্প। চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে অভ্র। যদিও মনোযোগ তার খবরের কাগজের ওপর নেই। আজকাল আর কোন কিছুর ওপরই নিজের মন বসাতে পারেন না। বয়স 60-এর কাছাকাছি। সব সময় কেমন যেন অস্থির লাগে তার। আজ অনেকগুলো বছর ধরে অসুখী তার সঙ্গী। সামনে থাকা টেবিলের উপর থেকে চায়ের কাপটা নিয়ে তাতে একটা চুমুক বসালো। কিন্তু তাতেও তার মন ভরল না। এক সময় যেই অভ্যাসটা অভ্রর সব থেকে প্রিয় ছিল এখন সেই অভ্যাসটাতেও বিরক্তি চলে এসেছে। এই বিরক্তি অস্থিরতা কোনো কিছুই নতুন নয়, না তার জীবনের এই অশান্তি নতুন। এই অশান্তি তো সেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে অভ্র তার কন্যা সমতুল্য বেলির চোখে জল দেখেছিল। ঠিক যেদিন থেকে বেলির জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে সেদিন থেকেই অভ্রর জীবনে অশান্তির সূত্রপাত ঘটেছিল। সেই যে শুরু হলো তার হৃদয়ের অস্থিরতা আর কমল না। না ফিরে পেল জীবনের শান্তি। খবরের কাগজে মনোযোগ দিতে না পেরে সেটাও টেবিলের উপর রেখে দিল। অভ্রর সম্মুখ চেয়ারে শুভ্র এসে বসল। শুভ্র উপস্থিতি অভ্রর ঠিক পছন্দ হলো না।
অভ্রর বিরক্তি ভাব শুভ্র বেশ বুঝতে পারল। এটা অবশ্য নতুন না। আজ অনেকগুলো বছর হয়ে গেল তার ভাই তার সাথে কথা বলে না ঠিকভাবে। বলা যায় শুভ্র আগ বাড়িয়ে কথা না বললে অভ্র কথাই বলে না। যদি শুভ্র কোন প্রশ্ন করে তাহলে যতটা ছোট করে সম্ভব ঠিক ততটাই ছোট করে অভ্র উত্তর দেয়। টেবিলের উপর চায়ের কাপটা পড়ে থাকতে দেখে শুভ্র বলে উঠল, চা খাচ্ছ না কেন ভাইয়া? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শুভ্র প্রশ্নের প্রেক্ষিতে অভ্র গম্ভীর গলায় উত্তরে বলল, খাবো না। কেন, চা ভালো হয়নি? দাঁড়াও, আমি নীতিকে আরেক কাপ বানিয়ে দিতে বলছি। কথাটা বলে শুভ্র তার স্ত্রী নীতিকে ডাকতে নিলে অভ্র বাধা দিয়ে বলল, কোন প্রয়োজন নেই। আমায় নিয়ে তোমায় এত ভাবতে হবে না। আমি নিজে এখনো এতটা অক্ষম হয়ে পড়িনি। তাছাড়া আমার খেয়াল রাখার জন্য আমার স্ত্রী এখনো জীবিত আছে। তুমি না ভাবলেও চলবে। আরও একবার আঘাত পেল শুভ্র। এতদিনে তো তার এই কষ্টগুলো সয়ে যাওয়ার কথা, ব্যথাটা একটু হলেও কম হওয়া উচিত, কিন্তু কই হয় না তো। এখনো তো ব্যথার পরিমাণ তীব্র। অভ্রর প্রতিটা কথায় ঠিক আগের মতনই যন্ত্রণা হয়। আঘাত জমতে জমতে এখন যেন আর জায়গায় অবশিষ্ট নেই, কিন্তু তবুও আঘাত পাওয়ার পরিমাণ শেষ হচ্ছে না। এত কষ্ট নিয়েও খুব হাসিমুখে শুভ্রকে বাঁচতে হয়। কিন্তু কেউ যদি একবার তার ভেতরটা দেখতে পেত তাহলে হয়তো আঁতকে উঠত। কিন্তু শুভ্র পারে না নিজের ক্ষতবিক্ষত হৃদয়টা কাউকে দেখাতে। যদি দেখাতে পারত তাহলে বিপরীত পাশের মানুষটা বিস্ময় নিয়ে বলতো, আদৌ কি শুভ্র বেঁচে আছে? এত আঘাত নিয়ে কি করে একটা মানুষ বেঁচে থাকতে পারে? হয়তো পারে না, কিন্তু শুভ্রকে বাঁচতে হয়েছে। অভ্র উঠে চলে যেতে নিলে পিছন থেকে শুভ্র ব্যথাতুর গলায় বলে উঠল, আমায় কি ক্ষমা করা যায় না ভাইয়া? বেলিকে ভালো না বাসতে পারা কি আমার অপরাধ? জোর করে তো আর ভালোবাসা যায় না। আমার ক্ষমার জন্য তো আর তোমার জীবন থেমে থাকেনি, থেকেছে কি? তুমি তো বেশ নিজের জীবনে এগিয়ে গেছো। তাহলে অযথা আমার ক্ষমা প্রত্যাশা করছো কেন? আমার কষ্ট হয় ভাইয়া। কতদিন হলো তুমি আমায় একটু জড়িয়ে ধরো না বলো তো? সেদিন যদি আমি বেলিকে গ্রহণ করতাম তাহলে যে নীতিকে ঠকানো হতো। তখন তো নীতি কষ্ট পেত ভাইয়া। আমি যে নীতিকে কথা দিয়েছিলাম। তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করেছ। আমাকে এত জবাবদিহি করতে হবে না। এমনিতেও আমি তোমার জীবনে এত গুরুত্বপূর্ণ কেউ না। যদি হতাম তাহলে তুমি আমার কথা শুনতে, আমার অনুরোধটা রাখতে। যখন রাখনি তাহলে আজ এসব কথা বলার কোন মানেই হয় না। কোনোদিনই কি তোমার থেকে ক্ষমা পাবো না আমি ভাইয়া? এতই বড় অপরাধ করে ফেলেছিলাম কি আমি, যার শাস্তি তুমি আমাকে সারাজীবন ধরে দিচ্ছ? সেদিন যদি তোমার কথা মেনে নিয়ে আমি বেলিকে গ্রহণ করতাম তাও কিন্তু বেলি কখনো ভালো থাকতে পারতো না আমার সাথে। কারণ আমি ওকে ভালোবাসতে পারিনি আর হয়তো কখনো পারতাম না। আমি নীতিকে ভালোবাসি ভাইয়া। অভ্র তাচ্ছিল্য হেসে বলল, তুমি কেন ভুল করতে যাবে? ভুল তো করেছিল আমার বেলি তোমার মতন একটা পাষণ্ডকে ভালোবেসে। ভুল করেছিলাম আমি ওকে আরেক পতারা চিহ্ন সুর হাতে তুলে দিয়ে। ওর জীবনটা গুছিয়ে দিতে গিয়ে আমি আরো এলোমেলো করে দিয়েছি। তুমি কোন ভুল করনি, যা ভুল তা আমার বেলি করেছে আর আমি করেছি। এত অভিমান! বেলি আর আমি নাকি তোমার কাছে সমান ছিলাম ভাইয়া, তুমি তো এমনটাই বলতে। কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি আমার থেকে বেশি বেলিকে ভালোবাসতে। সেজন্য আমি ক্ষমা পেলাম না তোমার থেকে। ভালো, কিন্তু তুমি বেলিকে বেশি বাসো আমাকে না। অনেকবার চেষ্টা করেছি তোমাকে ক্ষমা করার, কিন্তু পারিনি। যখনই মনে হয় যে তুমি চাইলে আমার বেলির জীবনটা গুছিয়ে দিতে পারতে, যখনই মনে হয় তুমি চাইলে আমার বেলিরও একটা সংসার হতো, তখন আর ক্ষমা করতে পারি না। তুমি চাওনি জন্য আজ আমার বেলির জীবনটা ছন্নছাড়া হয়ে গেল। না, আমি তোমাকে ক্ষমা করতে পারি না নিজেকে। আমাদের দুজনের ভুলের মাসুল বেলিকে দিতে হলো। কথাটা বলে অভ্র আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালে না, চলে গেল। আর শুভ্র চুপচাপ সেখানেই বসে রইল। সে আজ বড্ড ক্লান্ত। নিজের মনকেই বা আর কত সান্ত্বনা দেওয়া যায়। শুভ্র এখন আর সেই দিনটার কথাও ঠিক মনে নেই যেদিন শেষবারের মতন অভ্র ওর সাথে ভালো করে কথা বলেছিল। ওর পাশে বসে গল্প করেছিল। আজ অনেকগুলো দিন হয়ে গেল দুই ভাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না, রাত জেগে টিভির সামনে বসে খেলা দেখা হয় না। কোন কিছুই যেন এখন আর তাদের মাঝে অবশিষ্ট নেই। শুধু জমা হয়ে আছে অভিমান। এই অভিমানগুলো আদৌ কখনো কাটবে কিনা সেটা কেউ জানে না। সবাই শুধু অপেক্ষায় আছে। শুভ্র এসব ভাবনার মাঝেই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল।
পাশ ফিরে তাকাতেই দেখল নীতি দাঁড়িয়ে আছে। নীতিকে দেখতে পেয়েই শুভ্র নিজের বিষণ্ণ মুখে হালকা হাসি ফুটিয়ে তুলল। কিন্তু শুভ্র সেই বিষণ্ণ মুখের হাসিটা নীতি বেশ অনেকক্ষণ আগেই ধরে ফেলেছে। ভাইয়া আবার কিছু বলেছে তোমায়, তাই না? নীতির প্রশ্নের প্রেক্ষিতে শুভ্র হালকা হেসে বলল। না তো। ভাইয়া কি বলবে? এতগুলো বছর ধরে তো বলেই আসছেন উনি। বিয়ের দিন থেকে ওনার মুখে সেই একটাই নাম শুনে যাচ্ছে, বেলি। মানলাম বেলির সাথে অন্যায় হয়েছে, কিন্তু উনি তার শাস্তি আমাদেরকে কেন দেন বলতে পারো? ভুল উনি করেছেন, অথচ এমন ভাব করেন যেন সব দোষ আমাদের। ভাইয়া যা শাস্তি দেওয়ার আমায় দিয়েছে। তোমার সাথে তো এর কোন সম্পর্ক আমি দেখছি না। এই বাড়িতে তোমার সাথে কখনো কোনো অন্যায় হয়নি। নীতি তাচ্ছিল্যভরা কণ্ঠে বলল। সব থেকে বেশি অন্যায় এই বাড়িতে আমার সাথেই হয়েছে শুভ্র। প্রতিনিয়ত আমাকে শুনতে হয় যে আমার স্বামীর সাথে অন্য একটা মেয়েকে বেশি মানাতো। আমার জন্য নাকি তার সাথে আমার স্বামীর বিয়ে হয়নি। তোমার কি মনে হয় আমার জন্য এসব অপমানজনক না? কবে কে তোমাকে এ ধরনের কথা বলল? কই, আমার তো মনে নেই। হয়তো সরাসরি আমাকে কেউ বলেনি, কিন্তু তোমায় তো বলেছে। কেন ভাইয়া আমার সামনে বেলির নাম নেয় না? উনি বোঝেন না যে আমার খারাপ লাগে? নাকি ইচ্ছে করে এমন করেন? শুভ্র মৃদু গম্ভীর গলায় বলল। তোমার সামনে বেলির নাম নেওয়াটা অস্বাভাবিক কোন বিষয় না। এই বাড়িতে বেলির নাম নেওয়াটাও অপরাধ না। কিন্তু আমার যতদূর মনে পড়ছে ভাইয়া কখনোই তোমার সামনে আমার আর বেলির বিয়ের সম্বন্ধে কোন কথা তোলেনি। সুতরাং অযথা ভাইয়ার নামে কিছু বলবে না তুমি। তোমার সবার জন্য খারাপ লাগে, তাই না শুভ্র? তুমি সবার কথা ভাবতে পারো, শুধু আমার কথা ভাবো না। কার কোন বিষয় খারাপ লাগতে পারে তুমি সেসব জানো, শুধু আমার কিসে খারাপ লাগে সেগুলোতে তোমার কিছু যায় আসে না। তোমার সম্মানে কি কখনো আঘাতে এসেছে? যদি কেউ তোমায় অপমানজনক কিছু বলতো তাহলে সবার আগে প্রতিবাদটা আমি করতাম নীতি। আমার পরিবারে তোমায় অপমান করার মতন কেই বা আছে বলো তো? সত্যি এখন আর তেমন কেউ নেই। শুভ্র বাবা মারা তারা চিহ্ন গেছেন বহুদিন আগে। তার চেহারাও শুভ্র ঠিক করে মনে নেই। বোনেরও বিয়ে হয়ে গেছে। তার সাথে নীতির সম্পর্ক খুব একটা ভালো না। আর তার মা তো শয্যাশায়ী। যিনি ঠিকভাবে নিজেই কথা বলতে পারে না, তিনি আর অন্যকে কি কথা শোনাবেন? বাকি রইল লিলি। লিলি যে কাউকে রেগে গিয়ে দু একটা কথা শোনাতে পারে সেটা শুভ্র কখনোই বিশ্বাস করবে না। এই মানুষটাকে শুভ্র বহু বছর হলো চেনে। লিলি এই সংসারে আসার পর থেকে আজ অবধি শুভ্র কখনো ওকে কারো সাথে সামান্যতম বিরক্ত হয়েও কথা বলতে শোনেনি। যেখানে লিলি আজ অবধি শুভ্রকেই কখনো কিছু বলেনি, সেখানে নীতি তো অনেক দূরের মানুষ। এমনকি বেলিকে ফিরিয়ে দেওয়ার জন্য আজ অবধি লিলি কখনো শুভ্রর সাথে খারাপ কোন আচরণ করেনি। না, নিজে কখনো আগ বাড়ি এসে শুভ্রকে বলেছিল বেলিকে গ্রহণ করতে। লিনি যদি স্বয়ং নিজেও এসে নীতিকে অপমান করার বিষয়ে কোনো কথা বলে তাও হয়তো শুভ্র বিশ্বাস করবে না। নীতিকে চুপ করে থাকতে দেখে শুভ্র পুনরায় বলে উঠল। কি হলো নীতি, চুপ করে আছো কেন, কথা বলো। কে তোমায় অপমান করেছে? তোমার কাছে আসলে অপমান বলতে কি বোঝায় শুভ্র? প্রতিনিয়ত এই বাড়িতে বেলির চর্চা হওয়া কি আমার জন্য অপমান না? এই আজ বেলির জন্য তুমি আমার সাথে রুক্ষ মেজাজে কথা বলছো, এটা কি আমার কাছে অপমানজনক না? ভাইয়া বেলির জন্য আমার সাথে ভালোভাবে কথা বলেন না, এটা কি আমার জন্য অপমানজনক না? আজও আমায় শুনতে হয় তোমার আর বেলির কাহিনী, সেসব কি আমার জন্য অপমানজনক নয়? তুমি আর কবে বুঝবে আমায়? আমার জীবনে একটা আফসোস থেকে গেল শুভ্র। আমি তোমাকে পরিপূর্ণভাবে পেলাম না। তুমি ভালোবাসো আমায়, কিন্তু তাও আমি তোমাকে নিজের মতো করে পেলাম না। তোমার প্রিয়জনের তালিকায় আমি শীর্ষে থাকতে পারলাম না। আমার আর বেলির এমন কোন কাহিনী নেই নীতি যেটা শুনলে তুমি অপমানিত হবে। আমাদের মাঝে সব সময় একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। বেলির তরফ থেকে সেটা ভালবাসায় পরিণত হয়েছিল, কিন্তু আমি সব সময় নিজের কাছে পরিষ্কার ছিলাম। আর তুমি আমায় পরিপূর্ণভাবে পেলে না, কথাটার মানে ঠিক বুঝলাম না। তুমি কি আদৌ আমায় বুঝতে পারো? যদি আমাকে না বোঝো তাহলে আমার কথার মানে কিভাবে বুঝবে? তোমার কাছে আবদার করেছিলাম আমার আলাদা একটা সংসার গুছিয়ে দেওয়ার জন্য। বিশ্বাস করো, এই বাড়িতে আমায় কেউ চায় না। আমার নিজেরই নিজেকে এই বাড়িতে একটা অপ্রয়োজনীয় বস্তু মনে হয়। আমার উপস্থিতিতে অনেকেই বিরক্ত হয়। তোমার বোন অবনীও আমার উপস্থিতিতে বিরক্ত হয়। যখন আমি বাড়ি থাকি না তখন ও বাড়িতে আসে। আমার শাশুড়ি মাও আমার সাথে ঠিকভাবে কথা বলেন না। তিনি তো তার বড় ছেলের বউ বলতে অজ্ঞান। আমার অপরাধটা কি?
এত সমস্যার মাঝেও তুমি আমার সমস্যা বুঝতে পারো না? আমি একটা আলাদা সংসার চাই শুভ্র। আমি একটা নিজের সংসার চাই। এই সংসার আমার না। এই সংসার লিলি ভাবির। আমাদের বিয়ের আগে কি আমি তোমায় বলিনি যে আমার কাছে আমার ভাই ভাবি আর মা সবার আগে? খুব ছোটবেলায় আমার বাবা মা তারা চিহ্ন রাগিয়েছিল। টাকা পয়সার কোন অভাব আমাদের ছিল না কখনোই। কিন্তু বাবার স্নেহের অভাব ছিল। সেটা আমার ভাইয়া পূরণ করে দিয়েছে। আমার ভাবি আবার দ্বিতীয় মা। আমার ভাই আর ভাবি আমাকে আর বেলিকে নিজের সন্তানের মতন করে বড় করে তুলেছে। আর তুমি বলছো আমি বৃদ্ধ বয়সে তাদেরকে ছেড়ে তোমার সাথে আলাদা সংসার পাতব? এটা অসম্ভব। আমার ভাইয়া ছোটবেলা থেকে আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছে আর আজ তাদের নিঃসন্তান জীবনে বৃদ্ধ বয়সে যখন তাদের আমার সহযোগিতা প্রয়োজন তখন আমি তাদের হাত ছেড়ে দেব, এটা তুমি ভাবলে কি করে নীতি? নীতি কান্না জড়িত কণ্ঠে বলল। তুমি সবার কথা ভাবলে শুভ্র, শুধু আমার কথা ভাবলে না। ঠিক এই কারণে আমি তোমায় বলছিলাম যে আমি তোমায় পরিপূর্ণভাবে পেলাম না। এ তোমার কেমন ভালোবাসা শুভ্র যে তুমি আমার পাশে থাকতেও আমার নিঃসঙ্গতা অনুভূত হয়? এ তোমার কেমন ভালোবাসা যে ভালোবাসা আমায় সুখই দিতে পারে না? এ তোমার কেমন ভালোবাসা যে ভালোবাসা আমার চোখ থেকে অশ্রু দূর করতে পারে না? এ তোমার কেমন ভালোবাসা যে ভালোবাসায় আমার আজও নিজেকে একা মনে হয়? শুভ্র বিস্ময় ভরা কণ্ঠে বলল। তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছ নীতি? এত অভিযোগ আমায় নিয়ে তোমার? কই আগে তো কখনো বলনি। তুমি তো কখনো শুনতে চাওনি আমার নিঃসঙ্গতার গল্প। জানো শুভ্র, আমার কেন যেন মনে হয় যে আমি তোমার জীবনে জোর করে এসেছি, আর ঠিক জোর করেই থেকে গিয়েছি। কোন এক বাধ্যবাধকতা থেকে তুমি আমায় বিয়ে করেছিলে। হয়তো তোমার দেওয়া কথা রাখতে। যদি তুমি আমায় কথা না দিতে তাহলে হয়তো বেলিকেই বিয়ে করে নিতে, তাই না? আমি বোধহয় তোমাদের দুজনের মাঝখানে চলে এসেছিলাম। তোমার ভালোবাসা নিয়ে সত্যি আমি প্রশ্ন তুলছি। কি করব বলো, আমি বাধ্য হয়েছি। যে সম্পর্কে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে দিয়েছি সে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র কোন প্রচেষ্টা দেখতে পাইনি কখনো। তোমার জীবনে আমার কোন গুরুত্বই নেই শুভ্র। আমি কিভাবে খুশি থাকবো সেসব নিয়ে তোমার কোন মাথা ব্যথা নেই। তুমি তো ব্যস্ত তোমার পরিবারের সুখের চিন্তায়। তুমি ব্যস্ত তোমার ভাই ভাবি কি করে ভালো থাকবে সেই চিন্তায়। তুমি ব্যস্ত তোমার ভাইয়ের থেকে ক্ষমা পাওয়ার চিন্তায়। কিন্তু তুমি কখনো আমার ভালোবাসা অর্জনের জন্য ব্যস্ত ছিলে না। তুমি কখনো আমার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যস্ত ছিলে না। তুমি আমার এমনই জীবনসঙ্গী যার সঙ্গ আজ অবধি আমার নিঃসঙ্গতাই কাটাতে পারল না। আমাদের দুজনের সম্পর্কের মাঝে কি কখনো কোন জটিলতা ছিল যে আলাদা করে আমাকে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে? তুমি যেহেতু আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুললে তাহলে আমারও তোমার থেকে কিছু উত্তর জানার আছে। জীবনে প্রথম আমার ভাইয়ের আদেশের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করে থাকি তাহলে সেটা তোমায় বিয়ে করেছি। আমি আজ অবধি শুধুমাত্র একবার আমার ভাইয়ের কথার অমান্য করেছি। অমান্য করে তোমায় বিয়ে করেছি নীতি। তুমি জানো আমার ভাই আমার জীবনে কতখানি জায়গা জুড়ে আছে। আমার ভাইয়ের কথা অমান্য করে আমি তোমায় বিয়ে করলাম, অথচ আজ সেই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছ। তাহলে আমি বলবো এ তোমার কেমন ভালোবাসা নীতি? তুমি যদি তোমার সঙ্গীকে বুঝতেই না পারলে তাহলে এ তোমার কেমন ভালোবাসা? আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না জন্য কি নিজে পাল্টা প্রশ্ন করলে? তবে শোনো শুভ্র, আমি তোমায় বুঝেছি জন্যই আজ অবধি সংসারটা টিকে আছে। আমি চেয়েছি জন্য আজ অবধি সংসারটা টিকে আছে, না হলে বহুকাল আগেই আমাদের পথটা আলাদা হয়ে যেত। আমি শুধু তোমাকে পরিপূর্ণভাবে পেতে চেয়েছি। আমি চেয়েছি তোমার আর আমার একটা সংসার হোক। আমি এটাও চাইতাম না যদি না এই সংসারটা আমার হতো। কিন্তু এই সংসারে আসার পর থেকে কোনোদিনও আমার এটাকে নিজের সংসার মনে হয়নি। আগে সংসারটাকে আপন করে নিতে হয় নীতি, তারপর সেটাকে নিজের সংসার বলে মনে হবে। তোমার কি মনে হয় ভাবির জন্য এই সংসারটাকে আপন করে নেয়া খুব সহজ ছিল? ছিল না। কিন্তু ভাবি আমাদের সবাইকে আপন করে নিয়েছে। তুমি একবার আগলে দেখতে সবাই তোমাকেও আগলে নিত। তুমি সর্বদা সবাইকে পর ভেবেছ জন্য আজ তুমিও সবার কাছে পর। নীতির চোখ জোড়া ভিজে উঠল। শুভ্র কথাগুলো সত্যি। আর হয়তো সেই সত্যি কথাগুলোই নীতি নিতে পারল না। নিজের দোষের কথা শুনতে কারি বা ভালো লাগে। ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল। গাল বের গড়িয়ে পড়া অশ্রুদের অবহেলায় মুছে নিল। কান্না জড়িত কণ্ঠে শুভ্রকে বলল, আমি কারোই আপন হতে পারলাম না। মানলাম বাকিদেরকে আপন করে নেইনি, কিন্তু তোমায় আপন করে নিয়েছিলাম।
তোমায় ভালোবাসার মাঝে তল আমি কোনো কমতি রাখিনি। কিন্তু কই তোমায় তো আমি পেলাম না। তুমি বলো না আমার আপন বলতে কে আছে? এতগুলো বছর হয়ে গেল অথচ নিজের সন্তানের মুখ দেখতে পারলাম না। মা ডাক শুনতে পেলাম না। এই দায় আমাদের দুজনের। আমি জানি আমাদের দুজনের সমস্যার কারণেই আজ আমরা মা বাবা ডাক শুনতে পাইনি। তাহলে তুমি বলো না শুভ্র আমার জীবনে কি রইল? তবুও আমি সন্তুষ্ট থাকতাম যদি শুধু তোমায় পেয়ে যেতাম। কিন্তু সেই তুমিও আমার পরই হয়ে থাকলে। নিজের সন্তান, এই শব্দটা শুনলেই শুভ্র বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। এই বিষয়টা শুভ্র মানতে খুব কষ্ট হয় যে তারা নিঃসন্তান। কোনোদিনও বাবা মা হতে পারবে না। সবারই তো স্বপ্ন থাকে নিজের সন্তানের মুখ থেকে মা বাবা ডাকটা শোনার। শুভ্র আর নীতিরও ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সেই আশা পূরণ হয়নি। হয়তো অন্যের সন্তানের জীবন নষ্ট করার দায় সৃষ্টিকর্তা তাদেরকে অভিশাপ দিয়েছেন। ঠিক যেই ভয় শুভ্র মা বেলিকে তার বাড়ির ছোট পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি হননি সৃষ্টিকর্তা সেই ভয়টাই সত্যি করে দিয়েছেন। অভ্র আর লিলিও নিঃসন্তান। তাদের ক্ষেত্রে অবশ্য সমস্যাটা লিলিরই ছিল। কিন্তু অভ্র কখনোই লিলিকে এই কারণে অবহেলা করেনি। এতগুলো বছর ধরে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। হয়তো সৃষ্টিকর্তা চায়নি তাদের বংশে আর কোন বংশধর জন্ম নেক। সেজন্যই তো দুই ভাই নিঃসন্তান। আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করো না নীতি। বেলি কখনোই আমার জীবনের ভালোবাসা ছিল না। ওর প্রতি কখনো এক মুহূর্তের জন্য আমার অনুভূতি বন্ধুর থেকে বেশি ছিল না। আমি যদি কখনো কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা একমাত্র তুমি। আর একটা কথা মনে রেখো, তোমাকে ভালোবাসার অর্থ যদি এই হয় যে আমাকে আমার ভাই, ভাবি, মা পুরো পরিবার ছেড়ে তোমায় নিয়ে আলাদা সংসার করতে হবে তাহলে আমি বলবো তুমি আমার সেই ভালোবাসা কখনোই পাবে না। আমি যেমন তোমাকে ভালোবাসি ঠিক তেমন আমার পরিবারকেও ভালোবাসি। তাদের থেকে দূরে আমি যেতে পারবো না। আর কে আছে আমার ভাই ভাবির? আমি তাদের খেয়াল না রাখলে আর কে রাখবে বলো তো? আমার ভাইটা অসুস্থ। আর আমার ভাবি। সেই প্রথম দিন থেকে দেখছি মানুষটা শুধু চুপচাপ সংসারের কাজ করে যায়। তার নিজের ইচ্ছে বলতে এই সংসারের সবার শান্তি। এই মানুষগুলোকে একা রেখে আমার পা উঠবে না। কথাটা বলে শুভ্র সেখান থেকে চলে গেল। নীতি হাসল। নিজেই নিজেকে কটাক্ষ করে বলল, তুই কার কাছে নিজের সুখের আবদার করছিলি নীতি? যার কাছে তোর থেকে তার পরিবারের বাকি সদস্যদের গুরুত্ব বেশি। তুই ভাবলি কি করে যে এই মানুষটা তোকে নিয়ে আলাদা সংসার করবে? তোর সুখ দুঃখে তো তার কিছু যায় আসে না। নীতি এবার শব্দ করে হেসে উঠল। তার এই হাসিটা ছিল শুভ্রকে বিদ্রূপ করে। তার এই হাসিটা ছিল তাচ্ছিল্যের হাসি। হাসতে হাসতে হুট করে কেঁদে উঠল। পাশের টেবিলের ওপর থাকা চায়ের কাপটা মাটিতে ছুঁড়ে মাতারা চিহ্নরল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু কি লাভ কেঁদে? তার এই কান্নার আওয়াজ তো সেই মানুষটা অবধি পৌঁছাবে না। বৈশাখ মাসের প্রথম দিনেই কালবৈশাখী তার তাণ্ডব দেখাতে শুরু করে দিয়েছে। সন্ধে থেকে বাইরে তুমুল ঝড় শুরু হয়েছিল। এখন অবশ্য আর ঝড় হচ্ছে না, কিন্তু তুমুল বেগে বৃষ্টি পড়ছে। বিছানার সাথে লাগোয়া জানালার ধারে বসে আছে মায়া। গভীরভাবে বেলিকে পর্যবেক্ষণ করছে সে। বিকালের দিকে লিলির ফোন এসেছিল। হুট করে অভ্র প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। অসময়ে অপ্রত্যাশিতভাবে কোনরূপ আগাম বার্তা ছাড়াই শরীর কাঁপিয়ে জ্বর হানা দিয়েছে। জ্বরের ঘোরে অভ্র নাকি একবার বেলি আর মায়াকে দেখতে চেয়েছে। আর সমস্যা ঠিক সেখানেই। সেই যে বেলি নিজের বিয়ের দিন ওই বাড়ি ছেড়েছিল আর পা রাখেনি। নিজের জীবনের চরম সংকটম দিনেও একটা মিনিটের জন্যও বেলি সেই বাড়িতে গিয়ে ওঠেনি। 10 দিন বয়সী ছোট্ট মায়াকে কোলে নিয়ে সে রাস্তায় রাত কাটাতেও প্রস্তুত ছিল, তবে ওই বাড়িতে সে কোনোমতেই ফিরত না। এ বিষয়ে অবশ্য তাকে অভ্র আর লিলি কখনো কিছু বলেনি। অভ্র নিজেও চাইতো যেন বেলির আর কোনোদিন ওই বাড়িতে পা না রাখতে হয়। ফোনে অবশ্য আজ লিলিও বেলিকে জোর করেনি। শুধু জানিয়েছে অভ্রর ওদেরকে দেখতে চাওয়ার ইচ্ছের কথাটা। লিলি তো জানে বেলির পক্ষে ওই বাড়িতে পা রাখা ঠিক কতটা কষ্টের। কিন্তু বেলির তো না গিয়ে উপায় নেই। নিজের বাবার অনুপস্থিতিতে যে মানুষটা বেলির মাথার ওপর সর্বদা ছায়া হয়ে থেকেছে সেই মানুষটা অসুস্থ। আবদার করেছে ওদেরকে দেখার। বেলি কি না গিয়ে থাকতে পারে? না চাইতেন তার কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছে। নিজের মেয়ের মতন করে বড় করে তুলেছে। কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেয়নি। নিজের ভাইয়ের থেকেও বেশি বেলিকে আদর করেছে।
বেলিকে কষ্ট দেয়ার দায়ী তো আজ এতগুলো বছর হলো নিজের ভাইয়ের সাথে কথা বলে না। আর বেলি কিনা আজ তার ডাকে ছুটে যাবে না? পারবে না বেলি এত নিষ্ঠুর হতে। অভ্র নিজ থেকে বেলিদেরকে ওই বাড়িতে ডেকেছে কথাটা প্রথমে শুনে বেলি বেশ অবাক হয়েছিল। পরে অসুস্থতার সংবাদ পেয়ে আন্দাজ করতে পারল যে ঠিক কতটা অসুস্থ হলে অভ্র নিজ থেকে বেলি আর মায়াকে ও বাড়িতে যেতে বলে। বহু কষ্টে বেলি তাই নিজের মনকে মানিয়ে ঠিক করেছে কাল সকালে একবার ও বাড়িতে গিয়ে অভ্রকে দেখে আসবে। কিন্তু বেলির ভয় যে অন্য জায়গায়। ওই বাড়িটা যে বেলির জীবনের অনেক কালো অধ্যায়ের সাক্ষী। অভ্রর মা একসময় উঠে পড়ে লেগেছিল বেলিকে ওই বাড়ি থেকে বের করার জন্য। আর সব থেকে বড় ভয় হলো বেলির শুভ্র ভাইয়ের সংসার নিজ চোখে দেখার। এতগুলো বছর ওই বাড়িতে না যাওয়ার এটা অন্যতম কারণ। এত সহজ নাকি নিজের ভালোবাসার মানুষটার সংসার নিজ চোখে দেখা? বেলি তো এতটা সাহসী কোনোকালেই ছিল না। যাকে ভালোবেসে নিজে সংসার করবে বলে ভেবেছিল সেই মানুষটার অন্য কারো সাথে সংসার দেখার মতন ক্ষমতা বেলির ছিল না। সেজন্যই তো কখনো তার শুভ্র ভাইয়ের সংসার দেখতে যায়নি। বেলি এখন আগামীকালের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছি। কিন্তু কেন যেন খুব ভয় হচ্ছে। বেলির এসব ভাবনার মাঝে মায়ার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। মা একটু এসো তো এখানে। মায়ার কণ্ঠে মৃদু চমকে উঠল বেলি। বেলিকে চমকে উঠতে দেখে মায়া ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এত কি ভাবছ? বেলি এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলে মায়াকে বলল, কিছু না। কাজ করছিলাম তো তাই। আমার থেকে লুকোনোর কি আছে মা? তুমি না বলো তুমি নাকি আমার বন্ধু। বন্ধুকে নিজের মনের কথা বলতে এত সংকোচ করো কেন? তুই ভুল বুঝছিস। আমি কিছু ভাবছিলাম না। আসলে কালও বাড়িতে যাব তো সেসব নিয়েই ভাবছিলাম। দুলাভাই এখন কেমন আছে এটা ভেবে একটু চিন্তা হচ্ছিল। শুভ্র আঙ্কেলের মুখোমুখি কি করে হবে সাথে এই বিষয়ও চিন্তা হচ্ছিল তাই না? মায়ার কথায় থমকালো বেলি। মেয়েটা তার সত্যিই বড় হয়ে গিয়েছে। আজকাল মায়ের মনের কথা পড়তে শিখেছে। আগে তো ছোট থাকতে বেলি কিছু একটা বুঝিয়ে মেয়েকে চুপ করাতে পারত, কিন্তু এখন আর পারে না। তার না বলা কথাগুলোও তার মেয়ে যেন বুঝে নেয়। কিন্তু কি করে বুঝে যায় বেলি সেটা ধরতে পারে না। সে তো তার মেয়েকে এসব বিষয় কখনোই কোন কিছু বলেনি। বেলি আশ্চর্যান্বিত কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলল, তুই আজকাল কি করে আমার মনের কথা ধরে ফেলিস? বেলির কথায় মায়া হালকা হেসে বলল, আমি না বুঝলে আর কে বুঝবে শুনি। এতদিন তোমার কথাগুলো বোঝার মতন কেউ ছিল না জন্যই তো এত কষ্ট পেয়েছ। কাউকে বলতে না করে সব কষ্ট নিজের মাঝেই লুকিয়ে রেখেছিলে। কিন্তু এখন তো তোমার মেয়ে বড় হয়ে গেছে। তাই আমার মায়ের কষ্টগুলো আমি ভাগ করে নেব। বেলির মুখে হাসি ফুটল। খুব কম মানুষই তার জীবনের কষ্ট ভাগ করে নিয়েছে। যারা ভাগ করে নেবে বলে আশা করেছিল ঠিক সেই মানুষগুলোই তাকে আরো বেশি কষ্ট দিয়েছে। তার কষ্ট কমাতে চেয়েছে অনেকেই কিন্তু সে কাউকে বলতে পারেনি সেসব কথা। বেলিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া পুনরায় বলল, এসব কাজ এখন বাদ দাও তো আমার তোমাকে কিছু কথা বলার আছে। মায়া বেশ গুরুতর ভঙ্গিতেই কথাটা বলল। মায়ার কথার ধরনে বেলি বুঝতে পারল যে কোন জরুরি কথাই বলবে সে। সময় নষ্ট না করে বিছানায় গিয়ে মেয়ের পাশে বসে পড়ল। মায়া জানালা খুলল। জানালা খুলতেই বাইরের বৃষ্টির ছাট অল্প পরিমাণে ঘরে প্রবেশ করতে লাগল। বেলি তা দেখে তাড়াহুড়ো কণ্ঠে মায়াকে বলল, জানালা কেন খুললি? বিছানা ভিজে যাবে তো। ভিজতে দাও। দেখো মা বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। প্রকৃতির শীতল হাওয়ায় প্রাণটা জড়িয়ে যাচ্ছে যেন। একবার একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে দেখো ভালো লাগবে। এই হাওয়া বিষাক্ত না মা। এই হাওয়া খুবই স্বচ্ছ। একদম নির্ভেজাল। আমাদের জীবনটাও এমন নির্ভেজাল হলেই পারত তাই না? বেলির কণ্ঠে প্রকাশ পেল প্রচুর আক্ষেপ। সে যেন তার জীবনের কোনো তীব্র অপূর্ণতার গল্প থেকে এ কথাটা বলল। হ্যাঁ পারত। কিন্তু যদি জীবনটা নির্ভেজাল হতো তাহলে তো আমরা এই জীবনের গুরুত্ব বুঝতাম না মা। দুঃখ আছে জন্যই তো আমরা সুখের এত কদর করি। মায়ার কথায় বেলি শুধু হালকা হাসল কিন্তু কিছু বলল না। মনে পড়ল তার যে মায়া তাকে কিছু বলতে চেয়েছিল। তারা দিয়ে বলল, তুই কি যেন বলতে চাইছিলি আমায়? হ্যাঁ বলবো তো। কিন্তু ভয় করছে। ভয় পাওয়ার কি আছে? আমি কি কোন ব্যাপারে তোকে কখনো বকেছি? না বকা দাওনি। কিন্তু এমন ব্যাপার আগে কখনো ঘটেওনি। বেলি মায়াকে আশ্বস্ত করে বলল, আমি জানি আমার মেয়ে কখনো ভুল করবে না। কারণ সে বাস্তবতা বুঝতে শিখেছে।
মায়া যেন তাও ঠিক সাহস করে উঠতে পারছে না। মায়া চুপ থাকতে দেখে বেলি পুনরায় তাড়া দিয়ে বলল, কি হলো বল, তোর গুরুত্বপূর্ণ কথা। বেলির কণ্ঠস্বরে মায়ার ভাবনায় ছেদ ঘটল। পাশ থেকে কাঁথাটা টেনে মুড়ি দিয়ে বসল। আচ্ছা মা, আমি যদি তোমায় বলি যে আমি কাউকে পছন্দ করি তাহলে তুমি কি আমায় বকবে? বেলির অভিব্যক্তি মায়া ধরতে পারল না। গম্ভীর গলায় বেলি বলল, কে সেই ছেলে? এসব পরে বলছি। তুমি আগে বলো না, তুমি মেনে নেবে এই সম্পর্কটা? শোন মা, ভালোবাসাটা অন্যায় না। তোর মা নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তোকে বলছে, ভুল মানুষকে ভালোবাসাটা জীবনের সবথেকে বড় পাপ হয়ে দাঁড়ায়। ভুল মানুষকে ভালোবাসা মানে জীবনকে অভিতারা চিহ্ন সতারা চিহ্ন পোক্ত করে তোলা। কিন্তু মা, মানুষটা ভুল না ঠিক সেটা তো আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারি না, তাই না? তা ঠিক বলেছিস। মুখোশের আড়ালে কত চেহারা দেখলাম। ঘরে ঘরে কত মানুষকে রং বদলাতে দেখলাম। সত্যি মানুষ চেনা যায় না। কি নাম ছেলের? কবে থেকে চলছে এসব? আহান ভাই। আমার থেকে 2 বছরের সিনিয়র। কলেজে আলাপ হয়েছিল। কবে থেকে চলছে বলতে আমি 1 সপ্তাহ আগে আহান ভাইকে আমার মনের কথা বলেছিলাম। বেলি ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তুই আগে বলেছিস? হ্যাঁ, আমি আগে বলেছি। আমি না বললে মনে হয় না কখনো আহান ভাই বলতে পারত। অনেকদিন অপেক্ষা করেছি কিন্তু কিছু বলেনি। 2-1 বার তো বলতে এসেও থেমে গিয়েছিল। সেজন্য সাহস করে আমি বলে দিয়েছি। বেলি বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমি তো জানতাম না আমার মেয়ে এতটা সাহসী। মায়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে আমি এতটা সাহসী। তুমি ভাবতে পারছো মা, তোমার মেয়ে কিনা নিজ থেকে কোন ছেলেকে প্রপোজ করেছে? জানো মা, আহান ভাইয়ের জন্য আমি কত পা তারা চিহ্ন গলামি করেছি। কলেজে কোন অনুষ্ঠান হলে আমি সেজে যেতাম আহান ভাইকে দেখানোর জন্য। পুরো অনুষ্ঠানের সময়টা আহান ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করতাম। ক্লাস না থাকলে বেশিরভাগ সময় আহান ভাইকে লাইব্রেরিতে পাওয়া যেত। আমিও সেজন্য ক্লাস না থাকলে লাইব্রেরিতে চলে যেতাম। আরও কত পা তারা চিহ্ন গলামও করেছি। নিজের অনুভূতিগুলো কাউকে বলতে পারতাম না জন্য ডায়েরি লেখার অভ্যাস করেছি। রাত জেগে কত কিছু ভাবতাম। তুমি ভাবতে পারছো মা, তোমার মেয়ে একটা ছেলের জন্য কত পা তারা চিহ্ন গলামি করেছে? বেলি আনমনে বলল, এর চাইতে আরও কত বেশি পাতারা চিহ্ন গলামি আমি শুভ্র ভাইয়ের জন্য করেছি একসময়। সেসব শুনলে তুই হাসবি। তুই বিশ্বাসই করতে পারবি না যে তোর মা কারো জন্য এত পাতারা চিহ্ন গলামও করেছিল একসময়। মায়া তৎক্ষণাৎ প্রশ্ন করে বসল, কি কি পাক তারা চিহ্ন লামি করতে তুমি মা? মায়ার প্রশ্নে বেলির ধ্যান ভাঙল। নিজের কথায় যেন নিজেই লজ্জিত হল। বেলিকে চুপ থাকতে দেখে মায়া পুনরায় বলে উঠল, কি হলো বলো? তুমি কিন্তু বলেছিলে যে রাতে আমায় গল্প শোনাবে। আদৌ কি তাকে নিয়ে এই কথাগুলো বলা ঠিক হবে? এখনো কি তাকে দিয়ে আমার ভালোবাসার প্রকাশ সাজে? সে যে অন্য কারোর। কি করে তাকে নিয়ে আমার অনুভূতিগুলো অনায়াসে প্রকাশ করব? মানলাম সে অন্য কারো। কিন্তু তুমি তো আর তার সম্পদে বলে ভাগ বসাতে যাচ্ছ না। কেউ তো আর তোমার মনকে আটকাতে পারবে না। সেই অধিকার কারোর নেই। কাউকে ভালোবাসতে তোমায় কেউ আটকাতে পারে না। হয়তো সেই মানুষটা তোমার হবে না, কিন্তু তাই বলে তাকে ভালোবাসতে সে তোমায় আটকাতে পারে না। বেলি তাচ্ছিল্য ভরা কণ্ঠে, কি লাভ হলো এত ভালোবেসে বলতো? না সেই মানুষটা আমায় বুঝল, না তাকে আঁকড়ে ধরে আমায় বাঁচতে দিল। উল্টো তার প্রত্যাখ্যান আমার বেঁচে থাকার ইচ্ছেটাই কেড়ে নিয়েছিল। এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে ভালোবাসার মানুষটার থেকে প্রত্যাখ্যান সহ্য করা। খুব কষ্ট হয়। মনে হয় সে প্রত্যাখ্যান করল না, যেন নিজ হাতে মেয়ে তারা চিহ্ন রে ফেলল। এত ভালো কেউ বাসে মা? ওই মানুষটাকে ভালো না বেশে কেউ থাকতে পারবে না। আর কিন্তু আমি ধৈর্য ধরতে পারছি না। এবার বলা শুরু করো। বেলি হালকা হেসে বলল, বেশ বলছি। মায়ের গল্প শুনে আবার কষ্ট পাস না যেন। লাইটটা বন্ধ কর। কারেন্ট নেই তো। ফোনের লাইটটা অফ করলে দেখব কিভাবে অন্ধকারে? আমার আধার জীবনের কাহিনী তোকে আধারেই শোনাবো। আলো জো তারা চিহ্ন ললে তোর মুখের দিকে তাকিয়ে কিছু কথা বলতে আমার অসুবিধা হবে। যে কথাগুলো আমরা কারো চোখের দিকে তাকিয়ে বলতে পারি না সে কথাগুলো আমরা একাকী বলতে পারি। আলো না থাকলে আমিও ভাববো আমার সামনে কেউ নেই। মায়া ফোনের লাইটটা অফ করে ফোনটা পাশে রেখে দিয়ে বেলিকে বলল, নাও বন্ধ করেছি। এবার বলা শুরু করো। এই ঝড়ের সূত্রপাত হয়েছিল বুবুর বিয়ে থেকে।
বুবুর বিয়েটা আমার বুবুর জীবনে আনন্দ এনে দিয়েছিল ঠিকই, তবে সেই বিয়েটাই ছিল আমার জীবনের সবথেকে বড় অশান্তির সূত্রপাত। অকাল বৈশাখের তাণ্ডবের আভাস সেই বিয়ে থেকেই পেয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি, যার মাসুল আমায় সারা জীবন দিতে হলো। অতীত ১৯৯৫ সাল। বকুলপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে। গ্রামের মানুষদের সাথে তুলনা করলে তাদেরকে মধ্যবিত্ত বলা যায় ঠিকই, তবে পাত্রপক্ষের সাথে তুলনা করলে তারা নিম্নবিত্ত। সেই সময়ে গ্রামের বিয়েতে তেমন ধুমধাম আয়োজনের চল ছিল না। আর না ছিল মেয়ের বাবার সামর্থ্য। তবুও বৃদ্ধ রাসেল সাহেব নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন মেয়ের বিয়েতে কোন খামতি না থাকে। সারা বাড়ি জুড়ে তখন সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। একে একে গ্রামের সবাই আসছে শহরে জামাইকে দেখতে। সবাই বলাবলি করছে, আমাদের লিলির কপাল খুলে গেছে। না হলে কি আর অমন রাজপুত্রের মতো দেখতে শহুরে ছেলে গ্রামের এই ঘরের মেয়েকে বিয়ে করতে রাজি হয়? অনেকে আবার এই বিয়েটাকে ছেলে পক্ষের সৌভাগ্য বলে ভাবছে। তাদের মেয়ের তো আর রূপ কম নেই। 10 গ্রাম খুঁজলেও এমন মেয়ে তারা পেত না। সত্যি লিলি দেখতে অপরূপা। দুধে আলতা তার গায়ের রং। সুদীর্ঘ পল্লব জবিশিষ্ট হরিণীর ন্যায় দুচোখ। সরু নাক, চিকন গোলাপি দুই ঠোঁট আর খুব যত্নে আঁকানো ভ্রু যুগল। লিলির সৌন্দর্যের বর্ণনা করা হয়তো অসম্ভব। যদি কোন কবিকে লিলির সৌন্দর্য বর্ণনা করতে দেওয়া হয় তাহলে হয়তো অগণিত পাতায় সে এক উপন্যাস লিখে ফেলবে। কবির শব্দ ভাণ্ডারে থাকা সাহিত্যের সকল শব্দ হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু তবুও তার বর্ণনা করার ইচ্ছে ফুরাবে না। যদি কোন চিত্রশিল্পীকে এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয় তাহলে হয়তো সে ছবি আঁকতে দ্বিধা করবে। এই সৌন্দর্য আঁকতে গিয়ে যদি তার কোন ভুল হয়ে যায়? লাল রঙের বেনারসিতে লিলির সৌন্দর্য যেন আজ আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফর্সা ত্বকে লাল রংটা অত্যাধিক মানিয়েছে। চোখ জুড়িয়ে যাওয়ার মতন সৌন্দর্য তার। খুব কম পুরুষেরই সাধ্য আছে এমন সৌন্দর্যকে উপেক্ষা করে যাওয়ার। অভ্রুও উপেক্ষা করে যেতে পারেনি। সেজন্যই তো এক দেখাতেই মনস্থির করে ফেলেছিলে যে বিয়ে করলে লিলিকেই করবে। কনে সেজে নিজের ঘরে বসে আছে লিলি। ছোট্ট বেলি ছুটে এলো তার ঘরে। মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, আমায় কেমন লাগছে বুবু? বেলির হাত ধরে নিজের কোলে বসিয়ে লিলি আদুরে স্বরে বলল, খুব সুন্দর লাগছে। আমার বেলি তো সুন্দরী। ওকে কি খারাপ লাগতে পারে? লিলির প্রশংসায় বেলি খুশি হল। আহ্লাদি কণ্ঠে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে বুবু। আচ্ছা বুবু, তুমি নাকি আজ চলে যাবে? কবে আসবে আবার? বেলির প্রশ্ন শুনে লিলির মুখে নেমে এলো বিষাদের কালো ছায়া। তার কাছে এই প্রশ্নের কোন উত্তর নেই। সে তো নিজেও জানে না আবার কবে আসতে পারবে। আজকের পর থেকে তো সে নিজের ইচ্ছে মতো আর চলতে পারবে না। অবশ্য মেয়েরা কবেই বা নিজের ইচ্ছামতো চলতে পারে? বিয়ের আগে বাপের বাড়ির শাসন আর বিয়ের পর শ্বশুরবাড়ির শাসন, এর মধ্যে দিয়েই তো মেয়েদের জীবনের সমাপ্তি ঘটে। নিজের ইচ্ছে নিয়ে বাঁচার সময় পায় কই? তাদের গোটা জীবন তো মানিয়ে নিয়ে চলতেই কে তারা চিহ্নটে যায়। মেয়ে মানে তার সহ্য ক্ষমতা থাকতে হবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিতে, পরিবারের স্বার্থে নিজের ইচ্ছে আর স্বপ্নগুলোকে ভুলে যেতে হবে। দুঃখগুলোকে সঙ্গী করে বাঁচতে হবে। যদি কেউ এর মাঝে নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিতে চায় তাহলে তারা হয়ে ওঠে অনেকের কাছে চক্ষুশূল। হয়ে ওঠে স্বাধীনচেতা বেপরোয়া নারী। কিন্তু যদি তাদের এই পথ চলা একটু পরিবার থেকে সহযোগিতা পায় তাহলে আর তাদের এত কষ্ট করতে হয় না। বিয়ের পর নতুন পরিবেশে সবার সাথে মানিয়ে নেওয়ার যুদ্ধ তাদেরকে একাই চালাতে হয়। বিপরীত পাশের মানুষগুলোর যেন কোন দায় নেই নতুন একটা মানুষকে তাদের সাথে খাপ খাইয়ে নেওয়ার। সবকিছুর মাঝে যদি কেউ ভুলে একটু উঁচু গলায় কথা বলে ফেলে তাহলে সে নারী হয়ে ওঠে খারাপ। এমন মেয়ে মানুষ দ্বারা সংসার হয় না, তখন তাকে এই খেতাব দেওয়া হয়। অথচ মানিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু দুই পক্ষেরই ছিল। কিন্তু সব সময় সেটা চাপিয়ে দেওয়া হয় এক পক্ষের উপর। সহ্য করে যেতে হয় মেয়েদের। এত কিছুর মাঝে নিজের ইচ্ছেগুলো একসময় প্রকাশ করার কোন আগ্রহে থাকে না। পরাধীনভাবে জীবন কাটাতে কাটাতে স্বাধীনতার স্বাদ আর তারা পেতে চায় না। ইচ্ছা মিটে যায়। লিলিকে চুপ করে থাকতে দেখে বেলি পুনরায় বলে উঠল, কি হলো বুবু, বল আবার কবে আসবে তুমি? লিলি জোরপূর্বক হেসে বলল, খুব তাড়াতাড়ি আসব। যখনই আমার বেলির কথা মনে পড়বে তখনই আমি ওকে দেখতে চলে আসব। কিন্তু বুবু, আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না। তুমি আমাকেও নিয়ে চলো না তোমার সাথে? ছোট্ট বেলির আবদারের কাছে লিলি নিরুপায়।
সে চাইলেও তার বেলিকে নিজের সাথে করে নিয়ে যেতে পারবে না। তার নতুন পরিবারের মানুষগুলো আদৌ কেমন সেটা তো সে জানে না। হয়তো তার বোনটাকে তারা মেনে নিতে পারল না। শেষে বুবুর বাড়ি থেকে কষ্ট পেয়ে হয়তো ফিরে আসতে হলো তার বেলিকে। কিন্তু লিলি তো এসব হোক চায় না। সে জানে না তার ভাগ্যে কি আছে। যদি তার ভাগ্যে খারাপ কিছু লেখা থেকে থাকে তবে সবটুকু দুঃখ না হয় সে একাই সহ্য করে নেবে। কিন্তু সে সম্পর্কে যেন তার বাবা বা বোন বিন্দুমাত্র আঁচ না পায় সেটা লিলি নিশ্চিত করবে। আমি তো তোমায় নিয়ে যেতে পারবো না এখন বেলি। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসব। লিলির কথা শুনে বেলির মনটা খারাপ হয়ে গেল। উদাস গলায় বলল, আমায় নিয়ে গেলে কি তোমার বর রাগ করবে? জেঠি বলেছিল যে আমি নাকি তোমার সাথে গেলে তোমার বর রাগ করবে। তুমি সেজন্যই আমায় নিয়ে যেতে চাইছো না, তাই না বুবু? লিলি বাকরুদ্ধ হয়ে পড়ল। বেলি তো কিছু ভুল বলেনি। সত্যি তো সে এই ভয়েই বেলিকে সাথে নিয়ে যেতে চাইছে না। না হলে তো তারও বেলিকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। সেই ছোটবেলা থেকে মেয়েটাকে নিজ হাতে বড় করে তুলেছে। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। সেই বেলিকে ছেড়ে থাকতে তো তার নিজেরও খুব খারাপ লাগবে। কিন্তু সে যে নিরুপায়। কষ্ট ভুলে মুখে হাসি ফুটিয়ে তুলল। মেয়েটাকে হাসলে বড্ড বেশি সুন্দর লাগে। মনে হয় আকাশের চাঁদটা যেন মাটিতে নেমে এসেছে। সে যেন গাছের পাতার ফাঁকের মাঝে ফুটন্ত একটা রঙিন কলি। তাকে দেখতে একদম শরতের শুভ্র সাদা মেঘের মতো মনে হয়। খুব স্নিগ্ধ লাগে। বেলির গাল মুখে চুমু খেয়ে আদুরে স্বরে বলল, তুমিও যদি আমার সাথে চলে যাও তাহলে তো বাবা একা হয়ে যাবে, তাই না? আর তুমি তো জানো বাবা অসুস্থ। আমরা দুজনেই যদি বাবাকে ছেড়ে চলে যাই তাহলে বাবার খেয়াল রাখবে কে? আমি তো জানি আমার বেলি অনেক বড় হয়ে গেছে। সে নিজের সাথে সাথে বাবারও খেয়াল রাখবে, সেজন্যই তো আমি ভরসা করে তোমাকে বাবার খেয়াল রাখার জন্য রেখে যাচ্ছি, বাবার দায়িত্ব দিচ্ছি তোমার উপর। তুমি যদি আমার সাথে চলে যাও তাহলে তোমার এই দায়িত্বের কি হবে? অবশেষে লিলি বেলির মন ভোলাতে সফল হল। ছোট বেলির উপর অনেক বড় একটা দায়িত্ব সে দিল। বেলি ও নিজের বুবুর দেওয়া দায়িত্ব অস্বীকার করল না। 3-4টে গাড়িসহ বরযাত্রী এসে উপস্থিত হল। চারিপাশে আরও একবার হইচই পড়ে গেল। সবাই যে যার কাজ ফেলে ছুটে এলে এক নজর লিলির বরকে দেখতে। চোখ যেন জড়িয়ে গেল তাদের। মেরুন রঙের পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে অভ্রকে। গায়ের রং তার ধবধবে ফর্সা। গোলগাল মুখে মোটা একজোড়া ভ্রু। দেখে মনে হচ্ছে যেন তার চোখ জোড়াও হাসছে। সব মিলিয়ে সত্যিই কোন রাজপুত্রের থেকে কম লাগছে না। বরপক্ষের লোকজনদের গ্রামের এই মধ্যবিত্ত পরিবারের পরিবেশটা যেন ঠিক পছন্দ হলো না। বাড়ির সামনের খোলা আঙ্গিনায় হাঁস মুরগির বিচরণ, স্যাঁতস্যাঁতে পরিবেশ, আশেপাশের লোকজনদের কথাবার্তার ধরন, পোশাক আশাক কোন কিছুই যেন তাদের মন গলাতে পারল না। সবাই গেলে একযোগে কনে দেখতে। লিলির সৌন্দর্য অনেকে খুশি হলো, আবার অনেকেই ঈর্ষান্বিত হলো। বলাবলি করল কয়েকজন, এই রূপের জালেই ফাঁসিয়েছে অভ্রকে। না হলে কি আর আমাদের অমন রাজপুত্রের মতন ছেলে এমন গরিব ঘরের মেয়েকে বিয়ে করার জন্য উতলা হয়ে ওঠে? এই রূপের মোহ কেটে গেলে আবার এই ঘরেই ফিরে আসতে হবে এই মেয়েকে। অনেকে আবার তাদের কথার তীব্র বিরোধিতা করল। মেয়ের সৌন্দর্যের কাছে যেন অনেকের কাছে বাবার টাকা না থাকাও বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারল না। সব মিলিয়ে কনে পক্ষের লোকজন বেশ ভালোই বুঝতে পারল যে শহুরে লোকদের গ্রামীণ পরিবেশ তেমন একটা পছন্দ হয়নি। সেজন্যই তো জামাইয়ের বাড়ির লোকদের সাথে আলাপ করার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ সাহস করে এগিয়ে যেতে পারল না। এর আগে তো তাদের গ্রামের কোন মেয়েরই এত বড় বাড়িতে বিয়ে হয়নি। সেজন্যই কুটুমদের সাথে একটু গল্প গুজব করার ইচ্ছে ছিল তাদের মনে। কিন্তু সবার নাক সিটকানো দেখে তাদের সেই ইচ্ছে দাবিয়ে রাখল মনের মাঝে। বর পক্ষ থেকে খুব কম লোকজন এসেছে। রাসেল সাহেবের আর্থিক অবস্থা বিবেচনা করে অভ্ররাই বেশি লোকজন সাথে নিয়ে আসতে চায়নি। অভ্র তো চেয়েছিল শুধু হাতে গোনা 2-3 জন এসে বিয়ে সেরে লিলিকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু তার মায়ের জোড়াজুড়িতে শেষে 20-25 জনের মতন বরযাত্রী নিয়ে আসতে হয়েছে তাকে। মেয়ের বাড়ির লোকদের কাছে তাদের কোন চাওয়া পাওয়া ছিল না। অভ্রর মায়ের শুধু একটাই কথা ছিল, বরযাত্রী হিসেবে যে কজন আত্মীয় যাবে তাদের যেন আপ্যায়নে কোন ত্রুটি না হয়। রাসেল সাহেব সে আবদার রেখেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন নতুন কুটুমদের আপ্যায়নে কোন ত্রুটি না থাকে। কিন্তু শহুরে মানুষজন গ্রামের এই আপ্যায়নে যেন ঠিক সন্তুষ্ট হতে পারলেন না।
প্রত্যেকটা বিষয়েই ভুল ধরতে লাগলেন। যদি তারা জানতেন যে এতটুকু আয়োজন করতে মধ্যবিত্ত বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে ফেলেছেন তাহলে হয়তো আর তারা এই ভুলগুলো ধরতে পারতেন না। যদি তারা বুঝত যে গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের মতন অত বিলাসবহুল জীবন যাপন করতে পারে না তাহলে হয়তো তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু তারা তো সেসব কিছু জানে না। না জানার চেষ্টা করল। যা আছে তাতে সন্তুষ্ট না থেকে জানেই সেসব নিয়ে আলোচনা করতে লাগল। দুই পক্ষের এত মিল অমিলের মাঝে একজোড়া মানব মানবী ঠিকই নিজেদের মাঝে বন্ধুত্ব সেরে ফেলল। বেলি আর শুভ্র। শুভ্র আবার বরাবরই শহরের পরিবেশের থেকে গ্রামীণ পরিবেশ বেশি পছন্দ। শহরের যান্ত্রিক পরিবেশের থেকে গ্রামের প্রাকৃতিক পরিবেশটাই যেন বরাবর তাকে বেশি টানে। বাড়ি থেকেই সে ঠিক করে এসেছিল যে সুযোগ পেলে গ্রামটা ঘুরে দেখবে। কিন্তু সেই মোতাবেক কোন সঙ্গী পাচ্ছিল না। একা একা যেতেও পারছিল না, ভাবছিলে যদি পথ হারিয়ে ফিরতে না পারে। সেজন্যই আসার পরে বেলির সাথে ভাব জমিয়েছে। এক সপ্তাহ আগে যখন লিলিকে প্রথমবারের জন্য পুরো পরিবার দেখতে এসেছিল তখনই বেলিকে বলে গিয়েছিল যে বিয়ের দিন এলে যেন ওকে গ্রামটা ঘুরিয়ে দেখায়। বেলিও কথা দিয়েছিলে যে তার শহুরে বন্ধুকে ওদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে। সেজন্যই আজ বিয়ে বাড়ির এত ব্যস্ততার মাঝে দুজন অল্প কিছু সময়ের জন্য ঘুরতে বেরিয়েছিল। যদিও এতটুকু সময়ের মাঝে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি তবে যতটুকু সম্ভব হয়েছে বেলি ততটুকুই ঘুরিয়ে দেখিয়েছে। অবশেষে লিলি আর অভ্রর বিয়ে সম্পন্ন হল। বিদায় বেলা ঘনিয়ে এলো। মুহূর্তের মাঝেই হইচই মেতে থাকা বিয়ে বাড়িতে নেমে এলো শোকের ছায়া। রাসেল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। বাড়ির বড় মেয়ে মানে সব থেকে দায়িত্বশীল মানুষটা। লিলি যতদিন এই বাড়িতে ছিল ততদিন রাসেল সাহেবকে বেলিকে নিয়ে কোন চিন্তা করতে হয়নি। মেয়েটা তো নিজেও ছোট ছিল যখন তাদের মা তারা চিহ্নরা যায়। অথচ কি সুন্দর বেলির দায়িত্ব নিয়েছিল। সংসারের কাজ, নিজের পড়াশোনা, বেলিকে সামলানো তার বাবার খেয়াল রাখা সবকিছু একা হাতে খুব যত্ন করে করত। খুব ভালো রেজাল্ট করত পরীক্ষায়। ইচ্ছে ছিল তার অনেক পড়ার। ভেবেছিল শহরের কোনো ভালো ভার্সিটিতে পড়বে। কিন্তু সে সব আর হলো না। রাসেল সাহেবও এতদিন নিজের সাধ্যমতো মেয়েকে পড়াশোনা করিয়েছেন। তিনি ভেবেছিলেন যে মেয়ের পড়াশোনার স্বপ্ন পূরণ করবেন। কিন্তু এত বড় বাড়ি থেকে সম্বন্ধ আশায় আর না করতে পারলেন না। লিলি অবশ্য প্রথমে আপত্তি করেছিল। রাসেল সাহেবও মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি ছিলেন না। কিন্তু তাকে রাজি করান তার বোন। তিনি খুব ভালোভাবে রাসেল সাহেবের মাথায় সমাজে প্রচলিত একটা চিন্তা ঢুকিয়ে দেন। কি হবে মেয়েকে এত পড়িয়ে? সেই তো পরের ঘরে গিয়ে সংসারই সামলাতে হবে। মেয়েদের আসল পরিচয় থাকে সংসারের মাঝে। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করবে, এর থেকে বড় পরিচয় মেয়েদের হতে পারে না। কতদূরই বা পড়াশোনা করবে? একদিন তো বিয়ে করতেই হবে। তখন যদি শ্বশুর বাড়ির লোকজন চাকরি বাকরি করতে না দেয় তাহলে এত পড়াশোনা করে কোন লাভ হলো? তার থেকে ভালো এত বড় বাড়ি থেকে সম্বন্ধে এসেছে হাতছাড়া করিস না। আমাদের লিলির কপাল ভালো যে অত বড় বাড়ি থেকে ওর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। আমাদের সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী মেয়েদের আসল পরিচয় হয় সংসার করার মাঝে। সত্যিই তো পড়াশোনা করে কি বা হবে? ছেলের বাড়ির লোকজন ও তো শিক্ষিত বৌমা চায় না। শিক্ষিত হলেই তো তাদের ভুল ত্রুটিগুলো তাদেরকে বুঝিয়ে বলতে পারবে। কোন অন্যায় হলে তার প্রতিবাদ করবে। নিজের আত্মসম্মানবোধ বিসর্জন না দিয়ে যুক্তি পেশ করবে। কিন্তু এসব করলে তো আর সংসার টিকবে না। তারা নিজেদের মেয়েকে আত্মনির্ভরশীল বানাতে চান যেন তাদের নিজেদের সামান্য শখ পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে না হয়। অথচ বাড়ির বউয়ের বেলায় ব্যতিক্রম ঘটে যায়। কিন্তু এর মাঝে এমনও অনেক মানুষ আছেন যারা চায় যেন মেয়েদের স্বপ্ন পূরণ হয়। নিজের বাড়ির মেয়েকে যেমন তারা পড়াশোনা শিখিয়ে উচ্চশিক্ষিত করে ঠিক তেমনি বাড়ির বউকেও সমানভাবে সহযোগিতা করে। বোনের কথায় রাসেল সাহেব যেন যুক্তি খুঁজে পান। লিলিকে পড়ে তিনি বোঝান। লিলিও আর আপত্তি জানায়নি। নিজের শখ ইচ্ছেগুলোকে সে বরাবরই গোপন রাখতে পছন্দ করে। অন্যের সুখের জন্য সে নিজের খুশিও বিসর্জন দিতে পারে। সেখানে বিপরীত পাশে তো তার বাবা নিজের সুবিধার কথা তাকে বলছে। এক মেয়ের বিয়ে হয়ে গেলে তিনি ছোট মেয়ের বিয়ের জন্য আবার অর্থ জোগাড় করতে পারবেন। নিজের পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ হবে। তার থেকে যদি তিনি সেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দেন তাহলে শ্বশুরবাড়িতে মেয়ে মাথা উঁচু করে থাকতে পারবে। কিন্তু আজ কেন যেন রাসেল সাহেবের মনে হচ্ছে যে তিনি এই বিয়ের সম্বন্ধে রাজি হয়ে ঠিক করেননি।
তার জামাই যে খাঁটি সোনা সেটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু একটা সংসারে তারও অনেক মানুষ থাকে। তাদের সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। আর রাসেল সাহেবের ভয়টা ঠিক এখানেই হচ্ছে। গাড়িতে উঠার সময় বুবুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল বেলি। বারবার আবদার করল যেন তাকে তার বুবু নিয়ে যায়। কিন্তু লিলি নির্বিকার। সে শুধু নীরবে তার আদরের বেলিকে সান্ত্বনা দিল। বেলিকে এত কাঁদতে দেখে শেষে অভ্র সিদ্ধান্ত নিল যে বেলিকে ওদের সাথে নিয়ে যাবে। কিন্তু রাসেল সাহেব তাতে রাজি হলেন না। নতুন কুটুম বাড়িতে বেলিকে একা পাঠাতে কোনোমতেই রাজি হলেন না। লিলিও কোন প্রতিবাদ জানালো না তার বাবার সিদ্ধান্তের উপর। অবশেষে কান্নারত বেলিকে ফেলেই লিলি চলে গেল। ছেড়ে গেল তার জীবনের 18টা বছর কাটানো বাড়িটাকে। ছোটবেলা থেকে যে গ্রাম, যে বাড়ি, যে মানুষজনের মাঝে বড় হয়েছে তাদের সবাইকে ছেড়ে চলে যেতে হলো। আজ থেকে লিলি হয়ে গেল তার নিজেরই বাড়ির অতিথি। যে হয়তো বছরে 2-1 বার আসবে, বাকি সময় দূর থেকে ফোনে খোঁজখবর নিতে হবে, ঠিক যেমন অতিথিরা নেয়। চলবে।